শুভেচ্ছা তোমাদের। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের উপর আলোচনা করব। আমাদের আজকে আমরা অধ্যায় অষ্টম 3 ঘরা নগদান বইয়ের উপর আলোকপাত করব। এখন তার আগে আমাদের জানতে হবে নগদান বই কি। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়, নগদে, বাকিতে। এই নগদ মানদণ্ডের উপর ভিত্তি করে এই লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নগদ লেনদেন, এক হচ্ছে অনগদ লেনদেন। এই নগদ লেনদেন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় এটাকে বলা হয় নগদান বই। নগদান বই সাধারণত 4 ধরনের নগদান বই পরিচালিত হচ্ছে: 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। এছাড়াও বর্তমান সময়ে আরো 2 প্রকার নগদান বই আছে। একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, অন্যটা নগদ প্রদান জাবেদা। এখন 1 ঘরা নগদান বই কি? তোমরা নবম শ্রেণীতে এই নগদান বইয়ের উপর বিস্তারিত আলোচনা পেয়েছো। 1 ঘরা নগদান বই কি? যে সকল ছোট ছোট প্রতিষ্ঠান যারা কোনরূপ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে না, তারা যে বই প্রস্তুত করে সেটা হচ্ছে 1 ঘরা নগদান বই। আর 2 ঘরা নগদান বই কি? যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তারা 2 ঘরা নগদান বইতে হিসাব রাখে। আরেকটা আছে 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই হচ্ছে যখন পাওনা পরিশোধ করার সময় কিংবা দেনাদার কাছ থেকে নগদ টাকা পাওয়ার সময় যে টাকা ছাড় দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে নগদ বার্তা। আর যখন নগদ বার্তা আসবে তখন 3 ঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব 3 ঘরা নগদান বই। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা সবাই বোর্ডে খেয়াল করো। আমরা একটা সমস্যা দিয়েছি, সাথী ট্রেডার্সের 2019 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1-এ নগদ তহবিল 80,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000 টাকা। 5 তারিখে আছে সজল ট্রেডার্স হতে নগদে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 30,000 এবং চেকে 35,000 টাকা প্রদান করা হলো। 8 তারিখে আছে ব্যাংক হতে অফিস প্রয়োজনে 25,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। 12 তারিখে আছে সুমন কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান 12,000 টাকা। 15 তারিখে সৌরভের 18,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা প্রদান করা হলো। 18 তারিখে ঘর ভাড়া প্রদান 8,000 টাকা এবং কমিশন পাওয়া গেল 7,500 টাকা। 25 তারিখে সালামের নিকট হতে 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 12,200 টাকা পাওয়া গেল। 30 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর 500 টাকা এবং চার্জ কর্তন 1,000 টাকা। আমাদের করণীয় হচ্ছে 3 ঘরা নগদান বই প্রস্তুত। আমরা এখন 3 ঘরা নগদান বই প্রস্তুত করব। এখন আমরা 3 ঘরা নগদান বই ছক অঙ্কন করি। দেখো শিক্ষার্থীরা, আমরা 3 ঘরা নগদান বই একটা ছক অঙ্কন করেছি। সাথী ট্রেডার্সে 3 ঘরা নগদান বই। এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে নগদ লেনদেন হবে সেই নগদ লেনদেনের ভিত্তিতে আমরা নগদান বই প্রস্তুত করব। সাথী ট্রেডার্সে অনেক লেনদেন এখানে আছে। এর ভিতর থেকে যে লেনদেনগুলো দ্বারা সাথী ট্রেডার্সের নগদ টাকার প্রাপ্তি ঘটছে সেই প্রাপ্তিগুলো আসবে আমার ডেবিট সাইডে, এবং যখন ব্যবসায়ী থেকে নগদ টাকা চলে যাবে তখন সেইটা যাবে ক্রেডিট সাইডে। তারপরে প্রথম ঘর, এখানে দুটো পাঁচ সাইড আছে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আছে 7টা ঘর, ক্রেডিট সাইডেও আছে 7টা ঘর। দেখো প্রথম ঘরটা হচ্ছে তারিখ, এখানে যে তারিখ আছে তারিখের ঘরে তারিখগুলো লিখবো। এরপর হচ্ছে প্রাপ্তি, এই লেনদেনের গুলো থেকে যেগুলো প্রাপ্তি সেটা আমরা এখানে লিখবো। এরপর আছে ভাউচার নং। ভাউচার নং থাকলে আমরা লিখবো খতিয়ান পৃষ্ঠা। প্রদত্ত বার্তা যখন আমরা কোনো
দেনাদার কাছ থেকে টাকা পাবো, তাদের যে টাকাটা ছাড় দেবো সেটাই প্রদত্ত বার্তা আসবে। নগদ টাকা, ব্যাংক টাকা, এটা হচ্ছে ডেবিট সাইড। ক্রেডিট সাইডে আছে তারিখ, প্রদান, আউসান্য, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। এখন আমরা তারিখটা লিখব। তারিখ, এখানে সাল কত? 2019। আমরা দুপাশে আমরা 2019 লিখে রাখবো। এবার দেখো আমরা লেনদেনগুলো করি। ডিসেম্বর 1 তারিখে আছে নগদ তহবিল 80,000 টাকা এবং ব্যাংক জমা উদ্ধৃত 60,000 টাকা। আমরা করছি ডিসেম্বর মাসে হিসাব করছি। এখন ডিসেম্বরের আগের মাসে দেখাচ্ছে আমাদের যে নগদ ছিল, নগদ বই প্রস্তুত করেছিলাম, ওইখানে শেষে সমাপনী যে নগদ টাকা ছিল আমরা ডিসেম্বর মাসের 1 তারিখে সেইটা প্রারম্ভিক নগদ তহবিল হিসেবে চলে আসছে। এটা যখন থাকবে তখন আমরা লিখবো ব্যালেন্স বিডি। তাহলে একটা লিখবো ব্যালেন্স, এখানে লিখবো ডিসেম্বর 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আছে, নগদের ঘরে আসবে 80,000 টাকা। আর আমার ব্যাংকে জমা আছে, আমরা ব্যাংকে গত মাসের সংক্রান্তে ব্যাংক জমা ছিল 60,000 টাকা। এই বছরে এ মাসের 1 তারিখে ওইটা হয়ে যাবে নগদ ব্যালেন্স বিডি 60,000 টাকা। 60,000 টাকা। 5 তারিখে আছে সজল ট্রেডার্স হতে নগদে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 30,000। সজল ট্রেডার্স হতে নগদটা হবে না, সজল ট্রেডার্স হতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 30,000 এবং চেকে 35,000 টাকা প্রদান করা হলো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এই লেনদেনটার দ্বারা আমার ব্যবসায়ী টাকা আসছে না ব্যবসায়ী থেকে টাকা চলে যাচ্ছে। আমরা যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করলে আমরা সেক্ষেত্রে টাকা আমাদের প্রদান করতে হয়। তাহলে এটা কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে। আমরা এখানে কত টাকার পণ্য ক্রয় করেছি? সজল ট্রেডার্স সাথে 1 লক্ষ টাকা। আমরা নগদে দিচ্ছি কত টাকা? 30,000 টাকা এবং চেকে 35,000 টাকা প্রদান করছি। 30,000 আর 35,000 আমার 30 আর 35 65,000। আমরা পণ্য ক্রয় করেছিলাম কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে প্রদান করছি 30,000 টাকা, চেকে 35,000। আর যে 35,000 টাকা সেইটা এখানে কিন্তু কিছুই বলা নাই। এটা আমার বুঝতে হবে যে ওই 35,000 টাকা আমাদের বাকিতে সংগঠিত হয়েছে, কিন্তু কোনো বাকি লেনদেন নগদান বইতে আসবে না। তাহলে আমার টাকা চলে যাচ্ছে। এখন আমরা যখন পণ্য ক্রয় করব, জাবেদা কি হবে? জাবেদার মাধ্যমে আমরা নগদান বই প্রস্তুত করব। তাহলে নগদ টাকা ক্রয় করে যদি আমি নগদ টাকা যাই, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা যেহেতু ক্রেডিট দিকে আসবে। আর আমরা যখন লিখবো উল্টোটা লিখবো, যে ক্রেডিট পাশে আসলে আমরা ডেবিট সাইডে যেটা সেটা এখানে লিখবো। তারিখ হচ্ছে ডিসেম্বর 5, 1 লক্ষ টাকার পণ্য ক্রয়। তাহলে এখানে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর যেহেতু চেক আছে ব্যাংক হিসাব ক্রেডিট, এবং যে বাকিতে সে বাকিটা হবে পাওনাদার হিসাব ক্রেডিট, কিন্তু পাওনাদার এখানে আসবে না। আর তাহলে এখানে আমাদের লিখতে হবে কি? ক্রয় ডেবিট। ডেবিটটা আমরা লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে নগদে প্রদান করছি কত টাকা? নগদে প্রদান করছি 30,000 টাকা। আমরা নগদের ঘরে লিখব 30,000। এরপরে আছে চেকে আছে কত টাকা? 35,000। তাহলে চেকের টাকা আমরা লিখবো ব্যাংক কলম 35,000। আর যে 35,000 টাকা বাকি আছে, 1 লক্ষ টাকা থেকে 30 আর 35 65,000 বাদ দিলে আমার টাকা 35,000 টাকা, সেটা বাকিতে। আর বাকিতে লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। পরের লেনদেনে আসি। পরের লেনদেনে আছে 8 তারিখে ব্যাংক হতে অফিস প্রয়োজনে 25,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। আমরা এখানে
প্রথম দুইটা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে ব্যাংক হতে অফিস প্রয়োজনে 25,000 টাকা উত্তোলন করা হলো। আমরা যারা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান তারা ব্যাংকে টাকা জমা রাখে, প্রয়োজনে ব্যাংক থেকে আবার উত্তোলন করে থাকে। এখানে ব্যবসায়ী প্রয়োজনে বা অফিস প্রয়োজনে 25,000 টাকা উত্তোলন করছে। যখন আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন আমার ব্যবসায় কি আসছে? নগদ টাকা। তো নগদ টাকা যদি ব্যবসায় আসে নগদান হিসাব ডেবিট, আর ব্যাংকের থেকে আমার টাকা কমে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট। খেয়াল করো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। এটাকে বলা হচ্ছে কি? কন্টেন্ট, অর্থাৎ বিপরীত দাখিলা। এখানে যেমন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ডেবিট সাইডে নগদের ঘরে একটা ঘর আছে, আবার ক্রেডিট সাইডে ব্যাংক টাকা নামে একটা কলাম আছে। আমরা এখানে একটু লিখে রাখি দুইটা পক্ষ, নগদান হিসাব আর আছে ব্যাংক হিসাব, ডেবিট ক্রেডিট। খেয়াল করো, ডেবিট সাইডে কিন্তু আমার নগদ কলাম আছে। একদিকে আমার ব্যবসায় নগদ টাকা আসতেছে, অপরদিকে আমার ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে টাকা কমে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ বিপরীত দাখিলা। এটা দুই পাশে অন্তর্ভুক্ত হবে। তারিখ কত? ডিসেম্বর 8। ব্যাংকে তো অফিস কাজ উত্তোলন করা হলো, তাহলে নগদান হিসাব ব্যাংক হিসাব। নগদান ডেবিট সাইডে নগদের ঘরে বুঝবো, কিন্তু আমরা লিখবো কি? ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। এটাকে কন্টেন্ট বলে, আমরা ব্র্যাকেটে সি দিয়ে রাখবো। হ্যাঁ, টাকা কত? টাকা ছিল আমাদের 25,000। এখানে আমরা কোন ঘরে লিখবো? নগদান, নগদের ঘরে 25,000। এটা যেহেতু বিপরীত দাখিলা, আবার 8 তারিখে ক্রেডিট সাইডে লিখবো। এবার কি লিখবো? এবার লিখবো নগদান হিসাব। আমরা একটা অংশ লিখলাম, পরের অংশটা কি আছে? ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, ব্যবসায় অ্যাকাউন্ট থেকে, ব্যবসায়ের হিসাব থেকে টাকা তুলে এই টাকাটা আমরা অফিস বা ব্যবসায় প্রয়োজনে ব্যবহার না করে ওই টাকাটা, এই যে সাথী ট্রেডার্স হচ্ছে ব্যবসায়িক মালিক, সে নিজের প্রয়োজনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে উত্তোলন। ব্যবসায়ের টাকা বা ব্যবসায়ের কোনো পণ্য বা যা কিছু মালিক ব্যক্তিগত প্রয়োজন যখন নিয়ে ব্যবহার করে সেটাকে বলা হয় উত্তোলন হিসাব। মালিক এখানে ব্যাংক থেকে 10,000 টাকা নিজের ব্যবহার করার জন্য নিচ্ছে, এটাকে উত্তোলন হিসাব। এর জন্য তোমার জাবেদ হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার এখানে যেমন ছিল অফিস প্রয়োজন উত্তোলন, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তবে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটার জন্য জাবেদ হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো, উত্তোলন হিসাব ডেবিট, ডেবিটে উত্তোলনের কোনো ঘর বা নাই, কিন্তু ক্রেডিট সাইডে ব্যাংকের কলম আছে, আমার টাকা ব্যাংকের থেকে চলে যাচ্ছে, তাহলে এটা আসবে কোন দিকে? ক্রেডিট দিকে। আবার আমরা 8 তারিখ দিয়ে লিখবো কি? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব কত টাকা আসবে? 10,000 টাকা। আমরা কোন কলামে লিখবো? ব্যাংক কলামে। নেক্সট তারিখে দেখি, সুমন কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 12,000 টাকা। সুমন কি? সুমন হচ্ছে আমাদের একজন দেনাদার, যাদের কাছে আমরা টাকা পাই। তারা আমাদের কাছে নগদ টাকা না দিয়ে তারা ওই ব্যবসায়ের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের নগদ টাকা বাড়ছে না, আমাদের ব্যাংকের টাকা বাড়ছে। তাহলে ব্যাংকের টাকা যখন বাড়ে তখন ব্যাংক হিসাব ডেবিট, আর টাকা দিচ্ছে কে? সুমন। সুমন দেনাদার, দেনাদার হিসাব ক্রেডিট। আমাদের এটা দ্বারা কি? এটা দ্বারা ব্যবসায়িক টাকা প্রাপ্তি ঘটছে, তাহলে প্রাপ্তি ডেবিট সাইডে আসবে। আমরা লিখবো কি? আমরা লিখবো সুমন, সুমনের নাম। আমরা বলছি যে ডেবিট পাশে লিখতে গেলে ক্রেডিট পাশে যে হিসাবটা সেই হিসাবটা লিখতে হয়। এখানে আমরা লিখবো সুমন হিসাব। টাকাটা যেহেতু নগদ টাকা আমাদের দিচ্ছে না, নগদ টাকা দিয়ে নগদের ঘরে লিখতে হবে। আমার টাকা বাড়ছে ব্যাংকের টাকা, যেহেতু তারা ব্যাংকে জমা দিচ্ছে। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। এরপর দেখি 12 তারিখের পরে, হ্যাঁ
15 তারিখে আছে সৌরভের 18,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা প্রদান করা হলো। সৌরভের 18,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা প্রদান করা হলো। সরাসরি বলা আছে প্রদান করা হলো, আর প্রদান করলে কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে। এখানে সৌরভ পাওনাদার, ব্যবসায়ীর কাছে তারা টাকা পায়, সে আমাদের কাছে অর্থাৎ ব্যবসায়ীর কাছে 18,000 টাকা পেত, ব্যবসায়ী তাকে কত টাকা প্রদান করেছে? 17,500 টাকা। 500 টাকা কম দিয়েছে, এই 500 টাকা কম, এটাকে কম হচ্ছে বার্তা। দেখো 18,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 17,000 টাকা প্রদান করলে তারা কিন্তু এটা পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে। পূর্ণ নিষ্পত্তি হয়ে গেলে তারা কিন্তু সৌরভ ব্যবসায়ীর কাছে আর কোনো টাকা চাইতে পারবে না। তাহলে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে 500 টাকা কম দিচ্ছে এটাকে বলা হচ্ছে বার্তা। আর এই বার্তা, এটা ব্যবসায়িক কি প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা? এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তাহলে আমরা কি করব? সৌরভের জন্য আমরা জাবেদা কি করতে পারি? যেহেতু নগদ টাকা প্রদান করছে, তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। অপরদিকে পাওনাদার সৌরভ হ্রাস পাচ্ছে, এটা দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে আমাদের কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে একটা আমরা জাবেদার মাধ্যমে ব্যাপারটা একটু দেখি। এখানে দেখো পাওনাদার হিসাব, পাওনাদার আমাদের কাছে কত টাকা পেত? 18,000। আমরা যে পাওনাদার ডেবিট 18,000 লিখি, আর নগদ টাকা প্রদান করছে কত টাকা? নগদ প্রদান করছে 17,500। তো নগদ টাকা প্রদান করলে ক্রেডিট হয়। আমরা এখানে লিখি নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 17,500 টাকা। আর এই যে 500 টাকা, আমরা জানি দুতরফা থাকলে নীতি অনুযায়ী যে ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ সমান হবে, কিন্তু এখানে আছে ডেবিট আছে 18,000, ক্রেডিট আছে 17,500। এই যে 500 টাকা, এই 500 টাকা কি? এই 500 টাকা আমাদের প্রাপ্ত বার্তা। আমরা যদি ক্রেডিট সাইড এখানে লিখে দিই প্রাপ্ত বার্তা হিসাব, ক্রেডিট 500। তাহলে কি হলো? পাওনাদার ডেবিট 18,000 টাকা আর ক্রেডিট দুইটা মিলে 18,000 টাকা। তাহলে আমরা যদি এটাকে নগদান কোন ক্রেডিট, তাহলে ক্রেডিট সাইডে এটা প্রদান লিখবো কি? পাওনাদার। তারিখ হচ্ছে আমাদের 15। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব নগদ কত টাকা? 17,500। আর বার্তা 500 টাকা। আমরা প্রাপ্ত বার্তার ঘরে 500 টাকা লিখে দিই। হ্যাঁ, নেক্সট তারিখে দেখি 18 তারিখে আছে ঘর ভাড়া প্রদান 8,000 টাকা এবং কমিশন পাওয়া গেল 7,500 টাকা। ঘর ভাড়া প্রদান করলে টাকা আমার চলে যাচ্ছে, তাহলে ক্রেডিট সাইডে আসবে। 18 তারিখে আমরা কি লিখবো? ঘর ভাড়া হিসাব। ঘর ভাড়া হিসাব কত টাকা? 8,000 টাকা নগদ, যেহেতু আমরা চেক দিচ্ছি না, নগদ টাকা। এরপরে আছে আবার ওই তারিখে আছে কমিশন পাওয়া গেল। এখন কমিশন পাওয়া গেলে এটা আমার প্রাপ্তি, নগদান হিসাব আর প্রাপ্ত কমিশন। নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাব ডেবিট যেহেতু, তো ডেবিট সাইডে আসবে ওই একই তারিখে 18। কিন্তু লিখবো কি? লিখবো প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত কমিশন। এটা আমরা নগদ টাকা পাচ্ছি, নগদের ঘরে লিখবো 7,500 টাকা। শিক্ষার্থীরা পরের তারিখে খেয়াল করো, 25 তারিখে আছে সালামের নিকট হতে 12,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 12,200 টাকা পাওয়া। যখন আমরা নগদ টাকার প্রাপ্তি ঘটবে তাহলে প্রাপ্তি সাইড আসবে। সালাম কি দেনাদার, সালামের কাছে আমরা টাকা পেতাম 12,500 টাকা। সালাম পূর্ণ নিষ্পত্তিতে আমাদের কাছে কত টাকা দিয়েছে? 12,200 টাকা। তাহলে তারা কম দিচ্ছে কত টাকা? 300 টাকা। এটা কি বলো তো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে বার্তা, নগদ বার্তা। তাহলে আমরা এটা ডেবিট সাইডে লিখবো, যেহেতু
একটা প্রাপ্ত, লিখবো কি তারিখ 25। কার কাছ থেকে আমরা টাকা পাচ্ছি? সালামের কাছ থেকে। সালাম হিসাব, সালাম হিসাব কত টাকা পাচ্ছি আমরা? এখানে 12,200 টাকা পাচ্ছি। তাহলে আমরা এখানে নগদের ঘরে লিখবো 12,200 টাকা, 12,200 নগদের ঘরে। কিন্তু আমরা সালামের কাছে কত টাকা পেতাম? সালামের কাছে পেতাম আমরা 12,500 টাকা। 12,500 টাকা আমরা সালামের কাছে পেতাম। এখানে পেয়েছি 12,200, 300 টাকা আমরা কম পাচ্ছি। এই 300টা হচ্ছে বাড়টা। এবার খেয়াল করো, নেক্সট তারিখে ডিসেম্বর 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ কর্তন করলো 1000 টাকা। আমরা অনেক সময় ব্যাংকে টাকা জমা রাখি, আবার অনেক সময় ব্যাংক থেকে টাকা আমরা ঋণ নিই, কিংবা ব্যাংকে আমাদের বিভিন্ন লেনদেন সংগঠিত হয়। ব্যাংকের টাকা জমা থাকলে ব্যাংক আমাদের কি দেয়? সুদ দেয়। আচ্ছা, ব্যাংক যে টাকা সুদ দেয় সেটা কি সরাসরি আমাদের কাছে জমা দেয়, না আমাদের হিসাবে, আমাদের অ্যাকাউন্ট নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টাকাটা জমা হয়ে যায়? তাহলে ব্যাংক যখন সুদ দিচ্ছে এটা আমার আয়। ব্যাংক সুদ যখন মঞ্জুর করবে তখন জাবেদা কি হবে? তাহলে আমার তো এক্ষেত্রে তারা টাকা সরাসরি হাতে দিচ্ছে না, হাতে দিলে তো নগদ হিসাব ডেবিট হতো, কিন্তু না, তারা টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে। টাকাটা অ্যাকাউন্টে জমা দিলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ যেহেতু আয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের টাকা আমার বাড়তেছে, এটা আমার একটা প্রাপ্তি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট দিকে আসবে, লিখবো কি? লিখবো হচ্ছে ব্যাংক সুদ হিসাব। ক্রেডিট সাইডে যেটা সেইটা লিখবো, সেই হিসাবটা ব্যাংক সুদ হিসাব। তাহলে আমরা লিখবো কোন কলামে? ব্যাংক নগদের কলামে না ব্যাংকের কলামে? যেহেতু আমার ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমার ব্যাংকের কলামে লিখতে হবে কত টাকা? 500 টাকা। আর এখানে আরেকটা অংশ আছে, চার্জ কর্তন করলো। আমরা ব্যাংকে যে লেনদেন সংগত হয়, এর জন্য ব্যাংক আমাদের কাছ থেকে চার্জ কর্তন করে। এখানে কত টাকা চার্জ কর্তন করছে? 1000 টাকা। তাহলে এটা কি করবে? ব্যাংক সুদ যেমন আমাদের হাতে হাতে দেয় না, ঠিক ব্যাংক যে চার্জ এটাও আমরা ব্যাংককে হাতে হাতে দিই না। আমাদের ব্যাংকে যে টাকা থাকে সেই টাকা থেকে তারা চার্জ কর্তন করে। তাহলে এই লেনদেন দ্বারা, এই লেনদেনটা দ্বারা কি হচ্ছে? আমাদের ব্যাংকের টাকা কমে যাচ্ছে। আর ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। এটা আমাদের একটা খরচ, আর খরচ ডেবিট হয় আর সম্পদ ক্রেডিট হয়। ব্যাংক ক্রেডিট আর চার্জ কর্তন হিসাব ডেবিট। আমরা তারিখ লিখি 30 তারিখ, ব্যাংক চার্জ হিসাব। ব্যাংক চার্জ হিসাব কোন কলামে লিখবো? ব্যাংক কলামে। কত টাকা? 1000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সাথী ট্রেডার্সের ডিসেম্বর মাসে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে এটা আমরা 3 ঘরা নগদায়ন বইতে পোস্টিং দিয়েছি। এবার আমরা হিসাব করব। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আমরা ব্যালেন্সিং করব। এখানে নগদ টাকা এবং ব্যাংক টাকা। নগদ টাকা ডেবিট সাইডে একটা ঘর আছে, আবার নগদ টাকা ক্রেডিট সাইডে একটা ঘর আছে। যেহেতু আমার এটা নগদের হিসাব, তাহলে আমার প্রাপ্তি না হলে তো প্রদান করতে পারবো না। এবার তাহলে ডেবিট সাইডে প্রাপ্তি ঘরটা সবসময় বড় হবে। প্রথমে আমরা ডেবিট সাইডের প্রাপ্তিটা যোগ করি। তোমরা ক্যালকুলেটর করো, নগদটা কত টাকা হবে, এই ঘরটা যোগ করো। এটা হবে হচ্ছে তোমার 1,24,700 টাকা। এটা নিয়ে এসো ক্রেডিট সাইডে 1,24,700 টাকা। এখন এই 1,24,700 টাকা থেকে ক্রেডিট সাইডে নগদ টাকাগুলো বাদ দাও। দেখো কত হয়। ক্যালকুলেটর একটু তোমরা হিসাব করো। হবে হচ্ছে 69,200 টাকা। 69,200। এই টাকাটা কি? আমার বছরের শুরু, মাসের শুরুতে নগদ হাতের টাকা ছিল 80,000। সারা মাস ধরে লেনদেন আদান প্রদানের পরে দেখা যাচ্ছে আমার লাস্টে ডিসেম্বর মাসের শেষ তারিখে আমার কাছে টাকা উদ্বৃত্ত আছে 69,200 টাকা। এখানে কি লিখবো?
এই ডিসেম্বর মাসের শেষ তারিখ 31 তারিখে লিখবো ব্যালেন্স সিডি, অর্থাৎ উদ্বৃত্ত ডিসেম্বর মাসে সমাপন টাকা ব্যালেন্স টাকাটা পরবর্তী জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত হবে 69,200 টাকা। এবার ব্যাংক কলাম দেখি। দেখো নগদ টাকা সবসময় ডেবিট পাশে বেশি হবে, কিন্তু ব্যাংকের টাকা ডেবিট পাশে বেশি হতে পারে কিংবা ব্যাংক টাকা ক্রেডিট সাইডেও বেশি হতে পারে। তোমরা একটু ক্যালকুলেটরে যোগ করে দেখো। হ্যাঁ, এখানে আমরা একটু দেখি। এখানে আছে ডেবিট সাইডে বেশি আছে 72,500। এই 72,500 টাকা আমরা ক্রেডিট সাইডে নিয়ে যাব 72,500। এই 72,500 থেকে উপরে এই ব্যাংক কলমের টাকাগুলো বাদ দিলে হবে 1,500 টাকা। এটাও কি? এটাও কিন্তু আমার ব্যালেন্স সিটি। এই 1500 টাকা এটা কি উদ্বৃত্ত? ডেবিট উদ্বৃত্ত। ডেবিট উদ্বৃত্ত হলে সেটা ব্যাংকে জমা বোঝায়। তাহলে আমার ব্যাংকে জমা আছে 1500 টাকা এবং হাতে নগদ টাকা আছে মাস শেষে হাতে নগদ টাকা আছে 69,200 টাকা। এটা পরবর্তী মাসে ব্যালেন্স বিজি হয়ে যাবে, উদ্বৃত্ত স্থানান্তরিত হয়ে যাবে। পরবর্তী মাসের প্রথম তারিখ হচ্ছে আমার কি হবে? জানুয়ারি 1। এখানে লিখবো ব্যালেন্স বিডি। নগদটা কত? 69,200 এবং ব্যাংক কলামে 1,500। আর আমার এখানে বারটার এর কোনো ব্যালেন্স এখানে শুধু আমরা যোগ করে বসিয়ে দেব 300 আর এখানে হচ্ছে 500। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 ঘরার নগদান বই প্রস্তুত করা শিখলাম। তোমরা বাড়িতে বসে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেইখান থেকে একটু প্র্যাকটিস করবে। আমি বাসায় একটা কাজ দিয়ে দিচ্ছি তোমাদের, কাজটা সবাই একটু লিখে নাও। বাসার কাজ তোমার পাঠ্যপুস্তকের 123 পৃষ্ঠার 2 নং অঙ্ক করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।